আলবদর নেতা মীর কাসেম আলীর আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল, রাষ্ট্রপক্ষের সন্তোষ প্রকাশ। সর্বোচ্চ আদালত নিয়ে মন্তব্যে বিচারপতিরা স্তম্ভিত, দুই মন্ত্রীকে আগামী 15 মার্চ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। নারী উন্নয়নের পথে অন্তহীন বাধা রয়েছে আজও, অসমতা আর নিরাপত্তাহীনতার বেড়াজাল পেরিয়ে নারীরাও আসছেন অপ্রচলিত পেশায়। এবং হ্যাক হওয়া অর্থের একাংশ ফেরত আনল বাংলাদেশ ব্যাংক, গ্রাহকদের আস্থার সংকট হবে বলে মত অর্থনীতিবিদদের, হালনাগাদ তথ্য প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ তাজু। দর্শক, শুরুতেই অন্যান্য কিছু খবর। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর নেতা মীর কাসেম আলীর আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল রাখা হয়েছে। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে উভয় পক্ষের শুনানি শেষে গত 24 ফেব্রুয়ারি রায়ের এই দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 2 নভেম্বর আলবদর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে সময় তার বিরুদ্ধে আনা 14টি অভিযোগের মধ্যে 10টি প্রমাণিত হয়। এই রায়ের বিরুদ্ধে ওই বছরের 30 নভেম্বর খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন মীর কাসেম আলী। এদিকে রায়কে কেন্দ্র করে সকাল থেকে আদালত প্রাঙ্গণে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এদিকে রায় প্রকাশের পরপরই রাষ্ট্রপক্ষের সন্তুষ্টির কথা জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এই মীর কাসেম আলী তিনি ছিলেন সেক্রেটারি জেনারেল আলবদর নেতা, তিনি আজকে দণ্ডিত হলেন। কাজী উনি দণ্ডিত না হলে এই যে অপরাধের ধারাবাহিকতাটা এটা ক্ষুণ্ণ হতো এবং আদালত সঠিকভাবেই তাকে আজকে দোষী সাব্যস্ত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দৃঢ় মনোভাব এবং তার যে দৃঢ় সংকল্প নিয়ে উনি এই ব্যাপারে এগোচ্ছেন, সেটা না হলে এগুলো বিচার কিন্তু হতো না। এটা সমস্ত সংস্থাগুলোর মনে রাখা উচিত, যারা নানা রকম মিটিং করেন, নানা রকম আদালত সম্বন্ধে বক্তব্য রাখেন, তাদের এটা সবসময় মনে রাখা উচিত যে এটা একটি রাজনৈতিক সিদ্ধান্ত বিচার হচ্ছে। আমরা রায় পেয়ে আমরা রিভিউ করব কিনা সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব। এখানে মীর কাসেম আলী সাহেবের যোগ্য সন্তান ব্যারিস্টার আরমান এখানে উপস্থিত আছেন। তিনি বলেছেন, আমি তার কথাই বলে দিতে, উনি পারিবারিকভাবে এই মামলা সংক্রান্ত ব্যাপারে তাদের লিখিত বক্তব্য দিবেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত নেতা মীর কাসেম আলীর আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় শাহবাগে বিজয় মিছিল বের করেছে গণজাগরণ মঞ্চ। সকাল থেকেই জামাত নেতা মীর কাসেম আলীর আপিল বিভাগের চূড়ান্ত রায় জানার জন্য শাহবাগে অবস্থান শুরু করেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় জয় বাংলা স্লোগানে চারদিকে মুখর করে তোলেন তারা। পরে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় স্বস্তি প্রকাশ করে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা বলেন, এ রায়ের ফলে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এই কুখ্যাত রাজাকারের আলবদর কমান্ডারের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা রাজপথে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে, সকল অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছেন। কেননা আমি মনে করি যে আজকে ষড়যন্ত্র পরাজিত হয়েছে, রাজপথের আন্দোলন জয়ী হয়েছে। দর্শক, মীর কাসেম আলীর আপিলের রায়ের পর প্রতিক্রিয়া জানাতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন যুদ্ধাপরাধীদের মামলার সাক্ষী মুক্তিযোদ্ধা কবি কাজী রোজি। আমরা চলে যাচ্ছি তার সঙ্গে আলোচনায়, শুনবো তার প্রতিক্রিয়া। কবি কাজী রোজি, আপনি তো একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনন্য ভূমিকা পালন করেছেন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায়, এবং এই যুদ্ধাপরাধীদের বিচারের যে প্রক্রিয়া শুরুর সময় থেকেই আপনি এর সঙ্গে যুক্ত ছিলেন, আছেন, থাকবেন। তো আজকের যে রায়টি দেয়া হলো, প্রকাশিত হলো, ফাঁসির আদেশ বহাল রাখা হয়েছে, এই রায় আপনার কি প্রতিক্রিয়া? আসলে ধন্যবাদ জানিয়েই বলি, গোটা দেশবাসী যে প্রতিক্রিয়াটা জানাচ্ছেন, চারিদিক থেকে যে আন্তরিকভাবে উচ্চারণগুলো আসছে, তা হলো জয় বাংলা।
কেন এটা জয় বাংলা এই জন্যই বলতে হচ্ছে, আপিলের রায় হয়েছে, যা ছিল তাই বহাল আছে, অর্থাৎ মৃত্যুদণ্ড। কিন্তু সেইটার জন্য আরেকটু সময় আমাদের দিতে হবে, আমরা সে পর্যন্ত অপেক্ষাও করব, কারণ আইনের কাছে অপেক্ষার আর কোনো বিকল্প হয় না। যতক্ষণ দরকার ততক্ষণ সময় তাদেরকে দিতে হয়। সেই সময়টা দেব বলেই কিন্তু এখনো আইনের যে ফাঁসির যে রায়টা আমরা পেয়েছি সেই রায় কার্যকরী পর্যন্ত অপেক্ষা করব। তবে এই রায় আমাদেরকে কতটা শান্তি দিয়েছে, কতটা সন্তোষ প্রকাশের সুযোগ করে দিয়েছে গোটা দেশবাসী জানে। আর জানে সেই শহীদেরা, যাদের আত্মা আজকে শান্তি পাবে যখন এটা পুরোপুরি কার্যকরী আমরা করতে পারবো এই ফাঁসির আদেশ। সেই জন্যই অপেক্ষা। এবং আমি মনে করি সেই শহীদদের যারা আত্মীয় স্বজন এখনো এখানে আছেন, তারা চলছেন, তারা কাঁদছেন, তারা কষ্ট পাচ্ছেন, তারা এগিয়ে যাচ্ছেন, এই দিনটার জন্য অপেক্ষা করছেন, সেই অপেক্ষার দিন তাদের হয়তো শেষ হয়ে এলো। আমি বলি যেটা দিন শেষে একটা রবির রাগ আসে, সেটা হলো রক্তলাল। সেই যে রক্তলাল এবং দিন শুরুর যে রক্তলাল, এই দুয়ের মধ্যে কখনো এক থাকে না, ভিন্ন ভিন্ন মাত্রা পায়। ঠিক সেই রকম আইন, আদালত, বিচার, এদের ভূমিকাগুলো ভিন্ন ভিন্ন মাত্রায় এসে সমন্বয় করে একটা উচ্চারণ আমরা করতে পারি, যেটা আমরা বুঝতে পারি যে এখন আমরা যারা আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যারা আমরা শব্দ সৈনিক ছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, যারা আমরা এগিয়ে গেছিলাম মুক্তিযোদ্ধাদের কিছু সাহায্য করার জন্যে, তাদের সকলের আত্মাই আজকে একটা কথাই বলছে, এ রায় একেবারে কার্যকরী হোক। এবং এই রায়ের জন্য আমরা অপেক্ষা করেছি, এই রায়তে আমরা সন্তুষ্ট। আমরা সবাইকে, বিচার বিভাগকে এই জন্য অভিনন্দন জানাই। যে রায়টি প্রকাশিত হলো দীর্ঘদিন একটা বিচার প্রক্রিয়ার পরে এবং দীর্ঘ প্রতীক্ষার পর এই দিনটি আজকে এসেছে। তো তরুণ প্রজন্ম, নবীন প্রজন্ম যারা আছে, সামনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, তাদের জন্য কি বার্তা দিচ্ছে এই বিচার, এই প্রক্রিয়ার? অসম্ভব ভালো বার্তা দিচ্ছে। এই কারণে তাদেরকে এখন আর বিকল্প চিন্তা করতে হবে না। তারা জানে দেশে আইন আছে, আইনের একটা গঠন আছে, আইনের একটা মনোভাব আছে, আইনের একটা উপলব্ধি আছে, আইনের একটা আন্তরিক উচ্চারণ আছে। সেই উচ্চারণ কাছে যদি আমাদের তরুণ প্রজন্ম, যারা এখন বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়, প্রত্যন্ত অঞ্চলগুলোতেও সবাই একজোট হয়ে বলছে আমরা আইনের আশ্রয়ে থেকেছি বলেই আমরা এই জায়গাটা আসতে পেরেছি, এই বিচারটা দেখতে পেরেছি, বিচারের রায়ে আমরা সন্তোষ প্রকাশ করতে পারছি, তাদের এই আনন্দ উল্লাস কিন্তু শুধু একদিনের না, তাদের অনেক দিন অপেক্ষা করে করে এটা পেতে হয়েছে। সেই জন্য এই দীর্ঘসূত্রিতা অবসান হচ্ছে বলে আমি মনে করি, আগামীতেও এই অবস্থা চলবে। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবো। এই সরকার আমাদেরকে যে সুযোগ দিচ্ছেন, যে সুবিধা দিচ্ছেন, এই প্রধানমন্ত্রী এবং সবাই মিলে যে তৈরি করা হচ্ছে, যে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, যে সেখান থেকে যে বিচারটা হচ্ছে, সেই বিচারের কার্যকরী যা পাওয়া যাচ্ছে, তাতে আমরা গভীরভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল। কবি কাজী রোজি, আমাদের যে এই আপনি কবি মানুষ, আপনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখাতে জানেন, দেখান, কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে নানা মহলে নানা কথাও কিন্তু হচ্ছে। তো সেই যে জাতির একতার যে জায়গা, মুক্তিযুদ্ধের যে সর্বোচ্চ সম্মানের জায়গায় মুক্তিযুদ্ধকে রেখে সামনে এগিয়ে চলার যে প্রত্যয়, সেই জায়গা থেকে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, নানা কথা হচ্ছে, এটিকে আপনি কিভাবে দেখেন? আমি মনে করি একটা যখন যে কাজ করেন যিনি, তার সমালোচনা হয় বাবা। কাজ করলেই সমালোচনা হবে, যিনি কাজ করেন না তার কোনো সমালোচনা নেই। কাজ করলেই ভুল ত্রুটি ধরা পড়ে এবং সেই ভুল ত্রুটির ঊর্ধ্বে উঠে আমরা পথের কাঁটাগুলোকে সরিয়ে সরিয়ে ফুল বিছানো, পাপড়ি বিছানো রাস্তার উপরে চলতে চাই। এবং সেই চলাটাই আমি আগামী দিনের যারা তরুণ প্রজন্ম, যাদের রক্ত টকবক করছে কিছু একটা পাওয়ার জন্য, কিছু একটা জানার জন্য, কিছু একটা অনুসন্ধিৎসু দৃষ্টি রাখছে, তারা সেই দৃষ্টির কাছে আমার যেটা বলার আছে, বাবারে তরুণ প্রজন্ম, আপনারা ধৈর্য ধরুন, আপনাদের সহনশীলতা, আপনাদের আস্থা, আপনাদের অবিচল যে বিচরণটা, সেটা যেন সমস্ত দেশকে এগিয়ে নিতে পারে। এবং দেশের সেই এগিয়ে নেওয়ার সাথে আপনারা সরকারের যে সহায়ক ভূমিকা দেখতে পাচ্ছেন, তাকে আপনারা আরও জোরদার করেন, আরও উন্নত করেন, আরও অগ্রগামী করে দেন। এই জন্যই তাদেরকে আমি বলবো, ধৈর্যের
ধারণ করা ছাড়া কোনো পথ নেই, ধৈর্য ধরতে হয় এবং ধৈর্য ধরলেই একটা সফলতা পাওয়া যায় বলে আমি বিশ্বাস করি। আর বিভিন্ন পর্যায়ের যারা আছেন, তরুণেরা যারা কেবলই বিভিন্ন কাজের জন্য যাচ্ছেন, তাদেরকে একটা কথা, যার যার নিজের জায়গা থেকে সুস্থ সুন্দর কাজ করুন, দেখবেন সফলতার দরজাটা আপনার জন্য খুলে যাবে। প্রথম যে ফাঁসির দণ্ড কার্যকর করা হয় আব্দুল, সেই মামলার সাক্ষী ছিলেন। তো বিচার প্রক্রিয়া শুরুর পর থেকে এখন পর্যন্ত নানা রকম ষড়যন্ত্র, নানা রকম আলোচনা সমালোচনার কথা আমরা শুনেছি। আপনার মনে কি কখনো আশঙ্কা জেগেছে যে এই যুদ্ধাপরাধীদের বিচার কত দূর পর্যন্ত আসলে যেতে পারে বা হবে কি হবে না, এই ধরনের কোনো আশঙ্কা কি জেগেছিল মনে? কোনো আশঙ্কা আমার নেই, আমার বরং ভীষণভাবে এই প্রত্যয়টা আছে যে যুদ্ধাপরাধীদের বিচার যখন শুরু হয়েছে এই বাংলার মাটিতে, এই স্বাধীন বাংলার মাটিতে, এই আমাদের লাল সবুজের পতাকার নিচে আমরা দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের বিচার করতে পারছি এবং এই বিচার কখনো কেউ দাবিয়ে রাখতে পারবে না। আমার বিশ্বাস এটা চলবে এবং এই অধ্যায় একদিন না একদিন শেষ করে আমরা দেখব মুক্ত স্বাধীন বাংলায় যুদ্ধাপরাধী মুক্ত একটা দেশ। সেই বাংলাদেশের পথ চলা কতটা মসৃণ হবে আপনার কাছে কি মনে হয়? যে আমি আগেও বলেছি, এখনো বলছি, পথ চলতে গেলে পথই বলে দেয় কোন পথে এগোতে হবে। তাহলে সেই জন্যই সেই পথে যে সবকিছু ভালো থাকবে, সবকিছু আপনার মতো করে থাকবে তা তো না। সে পথে অনেক প্রতিবন্ধকতা থাকবে, অনেক প্রতিকূলতা থাকবে, অনেক রকমের মানে অন্য রকম থাকবে, সেইগুলোকে কাটিয়েই আমাদের এগোতে হবে। আমি বলতে চাই না যে একটা দেশ মানে কোন রকম প্রতিবন্ধকতা ছাড়া এগিয়ে যাবে না। যে কোনো কাজের জন্য আমাদের এইটা ভাবতে হবে, এই পথ আমাদেরকে এগিয়ে দিচ্ছে, এই পথেই আমাদেরকে সামনে সুদূর দিন, এই পথ ধরেই আমরা সামনে এগিয়ে যাব, এই পথ ধরেই একদিন আমরা সোনার বাংলা গড়তে পারবো এবং 2041 সালে যখন আমরা সেই জায়গায় পৌঁছাবো 1971 থেকে 2041, তখন কিন্তু আমরা পেয়ে যাব এই পথ আমাদেরকে কোনো রকম দূরে রাখেনি, কাছে টেনে নিয়েছে, পথ আমাদের এগিয়ে নিয়েছে, পথ আমাদের সবচেয়ে বেশি সাহসিকতার পথ দেখিয়েছে এবং এই সাহস, এই মনোবল, এই দৃঢ়তা, এই সব দিয়েই কিন্তু আমাদের প্রতিবন্ধকতাকে জয় করতে হয়। এবং আমি নিজে মনে করি ক্যান্সার যেমন একটা দেশের শরীরে ছড়িয়ে যায়, সেই ক্যান্সারটাকে দমন করার জন্যে, দাবিয়ে রাখার জন্যে, উপশম করার জন্যে যেমন বিভিন্ন রকম পর্যায়ের কাজ করতে হয়, ঠিক তেমনি পর্যায়ের কাজ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলো থেকেও বিভিন্ন যে আমাদের যেটা আমরা বলবো যে কাজটা অ্যাডমিনিস্ট্রেশন করে, সেই কাজগুলো প্রত্যেকটি ক্ষেত্রে আমরা পাবো এবং সেই জন্যই আমি মনে করি আমাদেরকে হতাশ হবার কিছু নেই, আমরা এগিয়ে যেতে পারবো যদি এই সরকারের দৃঢ় মনোবল থাকে। এই যে সরকারের দৃঢ় মনোবল থাকবে বলে আমি বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের জোরেই যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ আমরা গড়তে পারবো, আমরা সোনার বাংলাদেশ করতে পারবো। বঙ্গবন্ধুর আদর্শ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে এগিয়ে যাওয়া, তাকে আমরা পূরণ করতে পারবো, আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। কবি কাজী রোজি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, কথা বলছিলাম কবি কাজী রজিম, যিনি একজন মুক্তিযোদ্ধা। আজকের আলবদর নেতা মীর কাসেম আলীর আপিলের রায়ে যে ফাঁসির আদেশ বহাল রয়েছে, সে বিষয়ে তার প্রতিক্রিয়া তিনি আমাদের জানাচ্ছিলেন। কিশোর মুক্তিযোদ্ধা জসিমউদ্দিন সহ 6 জনকে হত্যা এবং রঞ্জিত দাস লাতু সহ 2 জনকে হত্যার দায়ে এর আগে মীর কাসেমের ফাঁসির আদেশ হয় ট্রাইব্যুনালে। এরপরই আপিলের আবেদনের পর শুনানি শেষে চূড়ান্ত রায় দেয়া হলো আজ। এবার দেখে নেব মামলাটির আদ্যোপান্ত। মানবতাবিরোধী অপরাধের দায়ে 2014 সালের 2 নভেম্বর আলবদর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে সময় তার বিরুদ্ধে আনা 14টি অভিযোগের মধ্যে 10টি প্রমাণিত হয়। এর মধ্যে কিশোর মুক্তিযোদ্ধা জসিমউদ্দিন সহ 6 জনকে হত্যা এবং রঞ্জিত দাস লাতু সহ 2 জনকে হত্যার দায়ে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। আর বাকি আটক নির্যাতনের 8টি অপরাধে তাকে 72 বছরের কারাদণ্ড দেন আদালত। এর রায়ের বিরুদ্ধে ওই বছরের 30 নভেম্বর খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন কাসেম আলী। এ বিষয়ে উভয় পক্ষের 7 কার্যদিবস শুনানি শেষে 8ই মার্চ রায়ের এদিন ধার্য করেন আপিল বিভাগ। 2012 সালের 17 জুন মীর কাসেম আলীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
জামাত নেতা মীর কাসেম আলীর আপিলের রায় নিয়ে গত কয়েকদিন ধরে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বিভিন্ন মন্তব্যকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ বলে জানিয়েছেন উচ্চ আদালত। এতে আদালত স্তম্ভিত হয়েছেন বলেও জানানো হয়। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের বেঞ্চ আদালতের এই পর্যবেক্ষণের কথা জানান। সুপ্রিম কোর্টে কাসেম আলীর আপিলের রায় ঘোষণার আগে আরও জানানো হয়, খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আগামী 15 মার্চ সকাল 9টায় আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ কদিন ধরেই জামাত নেতা কাসেম আলীর রায় নিয়ে প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন খাদ্যমন্ত্রী। একই দাবি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও বেঞ্চ পুনর্গঠনের দাবি জানান। গত দুদিন ধরে মন্ত্রিসভার ওই 2 সদস্যের এমন বক্তব্যে উচ্চ আদালতের বিচারপতিরা স্তম্ভিত হয়েছেন উল্লেখ করে আদালত তাদের হাজির হয়ে এর জবাব দিতে বলা হয়। দুজন মন্ত্রীর বিরুদ্ধে কন্টেম্প্ট রুল ইস্যু করেছেন, জনাব কামরুল ইসলাম এবং আকামা মোজাম্মেল হক। তারা যে একটি সংস্থার মিটিংয়ে গিয়ে যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে আদালত খুবই মর্মাহত এবং এটা আদালত অবমাননা এবং বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ বর্ণনা করে তারা তাদের উপরে রুল ইস্যু করেছেন। দেখছেন এই সময়ের বাণিজ্য। আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। 150 বছর আগে নারীর অধিকার আদায়ে যে কণ্ঠ উচ্চারিত হয়েছিল তার আবেদন আজও ফুরিয়ে যায়নি। তাই আধার ভাঙার শপথ নিয়ে দিবসটির প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি। আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করা হয় এই কর্মসূচি। প্রজ্বলিত শিখায় অধিকার আদায়ে নতুন করে শপথ। 8 মার্চ নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শত মোমবাতি হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পাশাপাশি উপস্থিত বিভিন্ন সংগঠনের কর্মীরা। নারী নির্যাতন বন্ধে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানে বক্তারা নারী অধিকার আদায়ের ঘটনা পরম্পরা স্মরণ করে বলেন, সমাজের সম অধিকার আদায়ের দাবিটি আজও উপেক্ষিত। নারীর জীবনে যে আধারের বাস্তবতা আছে এবং যেই অমূলক জুজুর ভয় দেখানো হয় তাকে অন্ধকারের, সব কিছু ছাপিয়ে আলোর ঠিকানায় আমরা অবশ্যই নিজেদেরকে ধাবিত করব। আধার ভাঙার শপথ নিয়ে অনুষ্ঠানে নারী নির্যাতনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ আওয়াজ তুলে ধরার আহ্বান জানান বক্তারা। এ সময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী জানান, 2030 সালের মধ্যে নারী পুরুষের সমতা আনতে কাজ করে যাচ্ছে সরকার। আজকে কিন্তু আমরা চলার পথে পা দিয়েছি, যেই পথের শেষটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আলোকে অন্ধকারকে সরিয়ে আমরা আলোর দিকে যাচ্ছি। আমাদের লক্ষ্য 2030-এর মধ্যে আমরা নারী পুরুষের সমতা দেখতে চাই। নারী পুরুষের অঙ্গীকারে গড়ে তুলি সমতার বিশ্ব প্রতিবাদে এবছর অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। ইজাদ সৌমিক, সময় সংবাদ, ঢাকা। নারীর সম অধিকার অর্জনে দীর্ঘদিন ধরে আন্দোলন অব্যাহত থাকলেও নারী উন্নয়নের পথে আজও রয়ে গেছে অন্তহীন বাধা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক গবেষণায় উঠে এসেছে, বিবাহিত জীবনে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে থাকেন 1/3 নারী। নারী আন্দোলনের সঙ্গে জড়িতরা বলছেন, সমাজে নারী পুরুষের অসমতা আর নিরাপত্তাহীনতাই নারীর প্রতি সহিংসতা বাড়ার প্রধান কারণ। তাহসিনা জেসির রিপোর্ট। রাজনীতি, অর্থনীতি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারীরা। তাদেরই একজন প্রতিনিধি ডাক্তার নাজমা বেগম। বাংলাদেশ ও বিশ্বের সেনাবাহিনীর ইতিহাসে এই প্রথমবারের মতো জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নারী কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। এরকম অনেক ক্ষেত্রে নারীরা এগিয়ে গেলেও বাংলাদেশে নারীর ক্ষমতায়নে 40 বছরেও অর্জিত হয়নি কাঙ্ক্ষিত সাফল্য। এখনো ঘরে ও ঘরের বাইরে সহিংসতার শিকার হচ্ছেন নারীরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক গবেষণায় দেখা গেছে, বিবাহিত জীবনের কোনো না কোনো সময় 87% নারী নির্যাতনের শিকার হয়েছেন। ভূসম্পত্তির উপর নারীর সম অধিকার ও নিয়ন্ত্রণের বিষয়টিও এখন পর্যন্ত রয়ে গেছে আড়ালে।
সমাজ বিশ্লেষকরা বলছেন, এখনো বাংলাদেশের অধিকাংশ নারী আটকে আছেন ধর্মীয় কুসংস্কার আর পুরুষতান্ত্রিকতার বেড়াজালে। যারা নির্যাতনের শিকার তাদের যে মানসিক অবস্থা, সেই মনস্তাত্ত্বিক দিকটা নিয়ে আমরা খুবই কম আলোচনা করি। পুরুষতান্ত্রিক মনোভাবটা কিন্তু এটা প্রথমেই পরিবার থেকে শুরু হচ্ছে। পরিবারে স্বামী স্ত্রীর সমান অধিকারটা, এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করতে পারবো, একটা মেয়ে শিশুর সম্মানটা যদি না থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বৈষম্য আমাদের শেষ হবে না। তাদের মতে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচলিত আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি প্রয়োজন আদালতে সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা। শুধু আইন থাকলে হবে না, আইনের প্রয়োগের জন্য যে কাঠামো, ভিকটিম এন্ড উইটনেস প্রোটেকশন থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিষয় কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করতে না পারলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সম্ভব নয় বলেও মনে করেন তারা। নারীর অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষার জন্য নানা পদক্ষেপ নিয়েছেন সরকার, কিন্তু সমাজ বিশ্লেষকরা বলছেন, পারিবারিক পরিমণ্ডলে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বদলানো সম্ভব না হলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা যাবে না। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে স্বাধীন রাষ্ট্র পেয়েছি বলেই আমরা নারীদের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে পেরেছি। আজকের দিনে আমি সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, জাতীয় চার নেতাদের প্রতি শ্রদ্ধা জানাই, আমার 30 লক্ষ মানুষ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আমার 2 লাখ মা বোন যাদের উপর পাকিস্তানি হানাদার বাহিনী যে পাশবিক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেই নির্যাতিত বোনদের আমি স্মরণ করি। আমরা আজ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্রকে আমরা গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে। কিন্তু একটি দেশ যদি উন্নত সমৃদ্ধ করতে হয়, তাহলে সমাজের সকলেরই উন্নতি দরকার। সকলের উন্নতি না হলে একটা দেশ কখনো উন্নত হতে পারে না। আজকে যে প্রতিপাদ্য বিষয় গ্রহণ করা হয়েছে, আমি মনে করি অত্যন্ত সময়োচিত। আজকের এই প্রতিপাদ্য বিষয় হচ্ছে অধিকার মর্যাদায় নারী পুরুষ সমান সমান, অবশ্যই সমান সমান, এতে কোনো সন্দেহ নেই। এবং সেই সমান মর্যাদা তা দিয়ে গেছেন আমাদের জাতির পিতা। স্বাধীনতার পর মাত্র 10 মাসের মাঝে তিনি আমাদেরকে সংবিধান দিয়েছেন। এই সংবিধান এমন একটি দলিল তিনি দিয়েছেন যেখানে সকলের কথাই বলা আছে, এবং সেখানে আমাদের নারীর সমান অধিকারের কথা তিনি বারবার বলেছেন, এবং সংবিধানের 19 এবং 28 অনুচ্ছেদে তা নিশ্চিত তিনি করে দিয়ে গেছেন। মুক্তিযুদ্ধের পরে যারা নির্যাতিত মা বোনেরা চরম কষ্টের মধ্য দিয়ে দিন যাপন তারা করত, তাদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থায় বিদেশ থেকে ডাক্তার নার্স এনে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। নারী পুনর্বাসন বোর্ড করে দিয়েছেন এবং সেই নারীদেরকে বীরাঙ্গনা খেতাব দিয়েছেন এবং অনেককে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন। এখন আমার মনে পড়ে যে আমার মা নিজে হাসপাতালে যেতেন সেই নির্যাতিত মেয়েদের দেখতে, এবং তারা সুস্থ হলে তাদেরকে বিয়ের ব্যবস্থা করেছিলেন। সব পিতামাতা তো আর তাদেরকে গ্রহণ করতে চায় না, কাজে অনেকেই হয়তো পরিচয় দিতে চায়নি। তখন প্রশ্ন এসেছিল যে বিয়ে দিতে গেলে বাবার নাম লিখতে হয়। জাতির পিতা বলেছিলেন, লিখে দাও বাবার নাম শেখ মুজিবুর রহমান। বাড়ির ঠিকানা ধানমন্ডি 32 নম্বর সড়কের ওই বাড়িটি। এবং সেইভাবেই আমার মা নিজে দাঁড়িয়ে থেকেও অনেকে বিয়ে দিয়ে তাদের সামাজিকভাবে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। আমাদের একটি সমাজকে যদি গড়তে হয়, সে সমাজ পূর্ণাঙ্গভাবেই তার উন্নতি দরকার, যেখানে প্রায় অর্ধেকের বেশি হচ্ছে নারী। সমাজের একটি অংশ অবহেলিত রেখে আরেকটি অংশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। আমরা যদি মানবদেহের কথা বলি, একটা অংশ যদি পঙ্গু হয়ে যায়, তা আরেকটা অংশ নিয়ে চলাফেরা কত কষ্টকর সেটা সবাই উপলব্ধি করতে হবে। সেই বিবেচনা করেই আমাদের সবসময় একথা চিন্তা করতে হবে যে আমাদের সমাজের সকলকে একসাথেই উন্নত করতে হবে। আর আমাদের ইসলাম ধর্ম, এই ধর্মই একমাত্র ধর্ম যে ধর্মে প্রথম একজন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি বিবি খাদিজা। ধর্মের নাম নিয়ে কখনো কাউকে পিছনে ঠেলে দেওয়া বা কুপমণ্ডকতায় ফেলে দেওয়ার সেই সুযোগ নেই।
ইসলাম ধর্মই নারীদেরকে সমাজে সুযোগ দিয়েছেন। স্বামীর সম্পদে যেমন তাদের অধিকার, পিতার সম্পদেও অধিকার, এই সম্পদের অধিকার একমাত্র ইসলাম ধর্মেই দেওয়া আছে, অন্য কোনো ধর্মে কিন্তু নাই। আপনারা সেটা দেখবেন। বিবি খাদিজা যেমন প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন, তিনি কিন্তু ব্যবসা বাণিজ্য করতেন। তিনি ব্যবসা বাণিজ্য করতেন, দেশ বিদেশেও ঘুরতেন, ব্যবসা বাণিজ্য করেছেন। কাজে আমাদের সামনে দৃষ্টান্ত রয়েছে, আমাদের ঘাবড়াবার কিছু নেই। ইসলাম ধর্মের জন্য যে জেহাদ হয়েছে, সেই জেহাদে প্রথম শহীদ তিনি একজন মহিলা, নারী, সুমাইয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবি আয়েশা রণক্ষেত্রে যেতেন, তার পাশে পাশে থাকতেন, অনুপ্রেরণা দিতেন। কাজে আমাদের যে ইতিহাস, গৌরবের ইতিহাস, ইসলাম ধর্মে নারীর ক্ষমতার গৌরবের ইতিহাস রয়েছে, সে কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। কাজে আমরা সবসময় চাই যে আমাদের দেশের উন্নতি। আমরা যেটা দেখি যে সারা বিশ্বব্যাপী আজকে বিশ্ব নারী দিবস, কিন্তু দেখা যায় বিশ্বে প্রায় 70% নারী ও শিশু, তারা কিন্তু মানে দারিদ্র্যের হার যদি দেখা যায় যে তারাই সবথেকে বেশি দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। তারা মর্যাদা থেকে বঞ্চিত, কাজ করলে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত, নানাভাবে তারা অবহেলিত। প্রাকৃতিক দুর্যোগ অথবা যেখানে যুদ্ধ হয়, সব থেকে ক্ষতিগ্রস্ত হয় নারীরা, শিশুরা। যে কোনো জায়গায় যুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগ দেখলে সেখানে দেখা যাবে নারী ও শিশুরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ তারাই সব থেকে বেশি ঝুঁকিতে থাকে। কাজে আমাদেরকে এ বিষয়ে আরও সচেতন হতে হবে এবং সচেতনতা সৃষ্টি করতে হবে। যে কোনো ধরনের প্রতিহিংসা বা হিংসামূলক কর্মকাণ্ড হলে নারীরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখানে আমি একটি কথা বলবো যে আমাদের কারো দিকে মুখাপেক্ষি হয়ে চলবে না। নিজেদের ভাগ্য নিজেদের গড়তে হবে, নিজেদের পায়ে দাঁড়াতে হবে, আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে, তবেই মর্যাদা পাওয়া যাবে। কেঁদে কেঁদে ফিরলে মর্যাদা কেউ হাতে তুলে দেয় না, বরং করুণা করে। আর করুণা ভিক্ষা নিয়ে তো মেয়েরা বাঁচতে পারে না। কাজে নিজের মর্যাদাটা নিজেকেই অর্জন করতে হবে, নিজের কর্মের মধ্য দিয়ে, আত্মবিশ্বাসের মধ্য দিয়ে। বাংলাদেশ আজকে বিশ্বে একটা দৃষ্টান্ত। পৃথিবীতে একটি মাত্র দেশ যেখানে সরকার প্রধান, পার্লামেন্টে স্পিকার, পার্লামেন্টের যিনি উপনেতা, বিরোধী দলের নেতা, পার্লামেন্ট সংসদ নেতা, চারজনই নারী। এই দৃষ্টান্ত পৃথিবীতে আর কোনো দেশ সৃষ্টি করতে পারবে না। অনেক দেশ উন্নত আছে, কিন্তু অনেক বিশ্বের উন্নত দেশ, উন্নয়নে যারা সবসময় একেবারে সারা বিশ্বব্যাপী মোড়লগিরি করে বেড়ায়, তারা কিন্তু আজ পর্যন্ত কোনো নারী সরকার প্রধান তারা নির্বাচিত করতে পারেনি, বা ভোটের অধিকারও দিয়েছে অনেক পরে। সেদিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলো অনেক বেশি অগ্রগামী। এই দক্ষিণ এশিয়ায় নারীদের সমাজে একটা স্থান রয়েছে। আমরা যদি বিশ্বের ইতিহাস দেখি, আমরা এদিক থেকে কখনোই পিছিয়ে নেই। বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী গোল্ডা মায়ার এবং আমাদের শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দ্যোপাধ্যায়। কাজে আমরা কিন্তু সবসময় দেখেছি যে মেয়েরা প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে আছে। আমাদের পার্লামেন্টে স্বাধীনতার পর বঙ্গবন্ধু আমাদের যে সংবিধানের, সেখানে কিন্তু মেয়েদের জন্য সংরক্ষিত আসন তিনি শুরু করেন, সেখানে সংরক্ষিত আসন রাখেন। চাকরির ক্ষেত্রে মেয়েদের 10% কোটা, এটাও বঙ্গবন্ধু কিন্তু দিয়ে গেছেন। এবং মেয়েদের শিক্ষা অবৈতনিক, সেটাও কিন্তু তিনিই করে দিয়ে গেছিলেন। যেমন প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন, পাশাপাশি মেয়েদের শিক্ষাটা যাতে এগিয়ে যায় মাধ্যমিক পর্যন্ত তিনি অবৈতনিক করে দেন। এখন অবশ্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক, এবং আমরা সেখানে যথেষ্ট তাদের জন্য সুযোগ দিচ্ছি। আমি 96 সালে যখন সরকারে আসি, আমরা সিদ্ধান্ত নিলাম যে তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে, এবং আসলে মেয়েদের হাতে কাজ দিলে সেটা অত্যন্ত সুনিপুণভাবেই তারা করে, এবং দুর্নীতিতে মেয়েরা একটু কম জড়ায়, ছেলেরা একটু বেশি জড়ায়, এতে কোনো সন্দেহ নাই। দর্শক, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা যুক্ত ছিলাম সেখানে।
শুরুটা ভালো লাগা থেকে শুরু হলেও অনেকে এখন পেশা হিসেবেই নিচ্ছেন ফটোগ্রাফিকে। কাজের বৈচিত্র্য থাকায় পুরুষের পাশাপাশি নারীরাও ঝুঁকছেন অপ্রচলিত এই পেশায়। তবে সামাজিক ও পারিবারিক বাধা থাকলেও কোনোভাবেই পিছিয়ে থাকতে চান না বর্তমান যুগের নারী ফটোগ্রাফাররা। কাজ আর যোগ্যতার প্রমাণ দিয়েই এগিয়ে যেতে চান তারা। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। 50-এর দশকের কথা, শখের বশেই ছবি তোলা শুরু করেন তিনি। এরপর কালের বিভিন্ন ক্ষণের সাক্ষী হয়েছেন সাইদা খানম। শুধু স্বাধীনতার সময় নয়, তার আগে ও পরের কঠিন মুহূর্তগুলো নিজের ক্যামেরায় ধারণ করেছেন এই নারী। বলছিলাম বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রীর কথা। রানী এলিজাবেথ যখন এসেছিলেন তখন এয়ারপোর্টে 200 ফটোগ্রাফারের মধ্যে আমি ছিলাম একমাত্র শাড়ি পরিহিতা মহিলা। চাঁদে যারা গেছিল তারা যখন এসেছিল তাদের ছবি তুলে, বঙ্গবন্ধুর জন্মদিনে আমি যখন ছবি তুলতে গেছিলাম উনি প্রথমে ভেবেছিলেন যে আমি বিদেশ থেকে আসা কোনো মেয়ে। কতগুলি জিনিস থাকা দরকার। প্রথমত হচ্ছে খুব ধৈর্যের দরকার, সাহসের দরকার, অ্যাডভেঞ্চারের স্পিরিট থাকা দরকার। তবে এখন আর শুধু শখের মধ্যেই সীমাবদ্ধ নেই নান্দনিক এই কর্মটি। ভালো লাগা কাজকেই এখন পেশা হিসেবে নিচ্ছেন অনেক নারী। ফটোগ্রাফির মতো অপ্রচলিত এই পেশাতেও তাই পুরুষের পাশাপাশি নারীর সমান বিচরণ। সমাজের বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে অন্যান্য পেশার মতো ফটোগ্রাফিকে নিয়ে অনেক বড় স্বপ্ন এই নারী আলোকচিত্রীদের। কখনো মনে হয় না যে আমি ফটোগ্রাফি প্রফেশন হিসেবে নিয়ে ভুল করেছি। মেয়েদের জন্য ফটোগ্রাফির ফিল্ডটা এত বেশি ভাস্ট, এত ভালো, মেয়েরা খুব কমফোর্টেবলিও কাজ করতে পারতেছে। ফ্যামিলি থেকে কিছুটা বাধা পাইছিলাম, বাট পরে পরে যখন দেখতেছে না আমি অ্যাজ এ প্রফেশন হিসেবে এটা নিয়ে ভালো করেছি এবং আমি নিজেকে সাপোর্ট করতেছি লাস্ট 3 ইয়ার্স ধরে, তখন ফ্যামিলিও হ্যাপি। এখনো বাংলাদেশটা না মেয়েদের জন্য অতটা ফ্রিডম দেয়নি, এখনো অনেক গোঁড়ামি আছে। আমি কি করব না, আমি একটা মেয়ে, আমারও একটা স্বাধীনতা আছে। সো এটা তো আসলে আমাকে মেনে নিতে হবে, আর সমাজের সাথে পরিবারের সাথে আমার নিজেকেই ফাইট করে আমার কাজটা করতে হবে। শখের বসে শুরু হলো, এখন অনেকেই পেশা হিসেবে নিচ্ছেন ফটোগ্রাফিকে। নানা সামাজিক ও পারিবারিক বাধা পেরিয়ে নারীরাও দিন দিন যুক্ত হচ্ছেন এই পেশায়। তবে সঠিক পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা পেলে নারীরাও তাদের মেধার উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে পারেন এই ফটোগ্রাফি পেশাতে। এমনটাই মনে করছেন নারী ফটোগ্রাফাররা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পারিশ্রমিক সহ নানা বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন নওগাঁর চাতালে কাজ করা নারী শ্রমিকরা। জেলায় 1200 চাতালে কাজ করে জীবিকা নির্বাহ করেন প্রায় 40,000 নারী শ্রমিক। ধান শুকানো, মাড়াই, ঝাড়াই সহ নানা কাজ করে যে পারিশ্রমিক পান তাই দিয়েই কোনো মতে দিন চলে তাদের। তবে বেশিরভাগ চাতালে পুরুষদের জন্য নির্ধারিত পারিশ্রমিক থাকলেও সমান কাজ করে শ্রম বৈষম্যের শিকার হচ্ছেন নারী শ্রমিকরা। অস্বাস্থ্যকর পরিবেশে হাজিরা ভিত্তিক নামমাত্র পারিশ্রমিক দিয়েই নারীদের কাজ করিয়ে নিচ্ছেন চাতাল মালিকরা। অন্যদিকে জেলার বেশ কিছু চাতাল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন অনেকেই। এসব মহিলাদের পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। তবে জেলা প্রশাসক বলছেন নারীদের অধিকার নিশ্চিতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। টাকা পয়সা নাই, হাঁস মুরগি পালা পারি না, জায়গা ঠিক নাই, তো কোনোভাবে করে আমরা খাওয়া লাগে, সরকারও নাই হাতে কিন্তু দেখবে। আর গরিব মানুষ আমাকে খুব পরিশ্রম করা লাগে, ওদের ভয়ে কাম করা লাগে, ঝড় বৃষ্টি মানা হয় না, খুব কষ্ট। তাদের শ্রম ঘন্টা এবং তাদের অধিকার নিশ্চিত হয়, সেজন্য আমরা ইতিপূর্বে মালিকদের সঙ্গে কথা বলেছি এবং আগামী সমন্বয় মিটিংয়ে এই মালিকদের সঙ্গে এই বিষয়টি আরও গুরুত্ব সহকারে আলোচনা করব, যাতে অন্তত তারা পরিবেশ সচেতন হয়। যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্টের যে বিপুল পরিমাণ অর্থ হ্যাকাররা পাচার করেছে এর কিছু অংশ ফেরত এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন চেষ্টা চলছে সম্পূর্ণ অর্থ ফেরত আনার। সন্ধ্যায় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক এমন তথ্য দিলেও এই ঘটনার পুনরাবৃত্তি অনলাইন ব্যাংকিংয়ের গ্রাহকদের আস্থার সংকট তৈরি করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অন্যদিকে এই ধরনের ঘটনা এড়াতে তথ্য প্রযুক্তির হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জুবাইর ফয়সালের রিপোর্ট। রাজধানীতে এটিএম বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে অর্থ জালিয়াতি কিংবা পজ মেশিন ব্যবহার করে অর্থ হাতিয়ে নেয়ার মতো ঘটনার রেশ কাটেনি এখনো। এর মধ্যেই এবার খোদ কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় 800 কোটি টাকা হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।
কিন্তু দিনভর অপেক্ষার পরও দেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় সাইবার অপরাধ নিয়ে কোনো মন্তব্য করেননি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। সন্ধ্যায় গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, চুরি হওয়া অর্থের কিছু অংশ এর মধ্যেই ফেরত আনা হয়েছে। চেষ্টা চলছে বাকি অর্থ কোথায় আছে তা শনাক্তেরও। যদিও অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করা হয়েছে, কারা এর সঙ্গে জড়িত কিংবা ঠিক কত টাকা পাচার হয়েছে সে বিষয়ে কোনো কিছুই বলা হয়নি বিবৃতিতে। এদিকে অনলাইন ভিত্তিক ব্যাংকিং সেবা যত সম্প্রসারিত হবে এ ধরনের আর্থিক কেলেঙ্কারির ঘটনা ততই বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এক্ষেত্রে গ্রাহক আস্থা ধরে রাখতে আর্থিক খাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরামর্শ দিয়েছেন তারা। এখনো কিন্তু খারাপ ধারণা তৈরি হয় নাই, কারণ একটা নতুন সিস্টেমে কিছু সমস্যা তৈরি হতে পারে, কিন্তু যদি বারবার হতে থাকে তখন আমানতকারী দিক থেকে এবং সার্বিকভাবে আমরা কিন্তু বিশ্বাস হারাবো। তবে তথ্য প্রযুক্তির হালনাগাদ সংস্করণ ব্যবহার নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ ঠেকানো যেতে পারে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। অনলাইন ব্যবস্থা খুব ডাইনামিক এবং প্রতিনিয়ত চেঞ্জ হয়, প্রতিনিয়ত আপডেট হয়। এই সেই আপডেটের সঙ্গে তাল রেখে আমাদের সিস্টেমগুলোকে কিন্তু আপডেট করতে হবে। সিস্টেম অডিট হোক বা ফিনান্সিয়াল অডিট হোক, প্রতিটা ক্ষেত্রেই আমরা সব ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স আছে কিনা এটা যদি না দেখা হয় তাহলে কিন্তু এর চেয়ে আরও বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তথ্যসূত্র বলছে, চীনা হ্যাকারদের একটি দল পাচার হওয়া অর্থ প্রথমে ফিলিপাইনের ব্যাংকিং চ্যানেলে নিয়ে যায়, পরবর্তীতে যার কিছু অংশ স্থানান্তর হয়েছে শ্রীলঙ্কায়ও। যদিও কেন্দ্রীয় ব্যাংকের দাবি, অভিযুক্ত অ্যাকাউন্টগুলো স্থগিত করতে এর মধ্যেই ফিলিপাইনের একটি আদালত আদেশ দিয়েছে। তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে পাওয়া সব তথ্য গোপন রাখা হয়েছে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পাট পণ্যের প্রদর্শনীর শেষ দিন আজ। 3 দিনের এই আয়োজনে মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। পরিবেশ বান্ধব পাট পণ্যের নানা দিক তুলে ধরা এবং পণ্যের মোড়ক হিসেবে পাটের ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করতে এ ধরনের প্রদর্শনী ভূমিকা রাখছে বলে জানিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। কাঁচের বয়ামের এই লেখায় চোখ গেল আটকে। জানা গেল পাটের কচি পাতা শুকিয়ে তৈরি হয় এই বিশেষ পানীয়। পাতার গুঁড়া থেকে তৈরি করা যায় স্যুপও। কেউ যদি নিয়মিত এই চাটা খায়, অ্যাটলিস্ট তার ডায়াবেটিস যদি না হয়ে থাকে তার হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রেশারটা নিয়ন্ত্রণে থাকবে, কোলেস্টেরল হবে না। পাট দিয়ে তৈরি বাহারি পণ্যের সাজানো উপস্থাপনা চমকে দিয়েছে দর্শনার্থীদের। সোনালী আঁশ পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং পাটজাত পণ্যের প্রচার ও প্রসারে এই আয়োজন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানালেন এসব পণ্য সম্পর্কে দর্শনার্থীদের আগ্রহের কথা। আমরা অনেক ট্রেনিং দিচ্ছি নানান এন্টারপ্রেনারশিপদেরকে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে। এই ডাইভার্সিফাইড প্রোডাক্টের টেকনোলজি নিয়ে তারা অনেক প্রোডাক্ট তৈরি করতে পারতেছে। পুরো রেঞ্জটাকে দেখাচ্ছি। প্রথম হলো যে আমাদের ট্রেডিশনাল প্রোডাক্ট, স্যাকিং হেসিয়ান ব্যাগ, ক্লথস, সিবিসি পণ্য, তারপরে কিছু ডাইভার্সিফাইড প্রোডাক্ট আছে। পণ্যের প্রদর্শনী দেখতে এসে ইতিবাচক মনোভাবের কথা জানালেন দর্শনার্থীরা। কেউ কেউ এসেছেন পাট পণ্যের এই প্রদর্শনী থেকে ব্যবসার ধারণা নিতে। আমিও এই টাইপ প্রোডাক্ট তৈরি করব এবং আমি এখন পর্যন্ত ফিক্সড করি নাই কোন প্রোডাক্টটা আমি পাটের তৈরি করতে পারি। একটা কোট বানানো হয়েছে এবং ওটা অনেক দাম, কিন্তু না এবং এক্সপোর্ট হচ্ছে এই দামে। তো এইটা দেখেও আমার খুব আগ্রহ লাগলো যে আসলে পাটের অনেক কিছু করা যায়। লোকাল স্পিনিং মিলগুলো যেগুলো তারা ইয়ার্নের ক্ষেত্রে প্লাস্টিক ব্যাগ ইউজ করতেছে, আমি চাচ্ছি পাট দিয়ে ওই ব্যাগটা আমি ম্যানুফ্যাকচারিং করতে আর কি। আয়োজক প্রতিষ্ঠান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বক্তব্য, পাট সম্পর্কে মানুষের প্রচলিত ধারণাই বদলে দেবে এই প্রদর্শনী। আমরা ন্যাচারাল ফাইবার পাটকে আবার উপস্থাপন করছি সারা বিশ্বে। এই পাটকে আমাদের যে পণ্যগুলো সারা বিশ্বে সব জায়গায় ছড়ায় ছিটিয়ে দিব এবং এটা চাহিদাও বাড়ছে। মেলা শেষ হবে মঙ্গলবার রাত 8টায়। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। দেখছিলেন আমার তৈরি করা একটি রিপোর্ট। কাঙ্ক্ষিত লাভের মুখ না দেখায় স্ট্রবেরি চাষে আগ্রহ হারাচ্ছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। এতে প্রতি বছর কমে আসছে স্ট্রবেরি চাষের জমির পরিমাণ। আকর্ষণীয় মোড়কে বাজারজাত করা ছাড়াও স্ট্রবেরির ভালো দাম পেতে কৃষি বিভাগ বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষকদের। বিস্তারিত জানাচ্ছেন সাইবুর রহমান রকি, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। গেল বছর 44 হেক্টর জমিতে স্ট্রবেরির চাষ করে 516 মেট্রিক টন ফলন পেয়েছে রাজশাহী অঞ্চলের কৃষকেরা, কিন্তু বাজার মূল্য কম থাকায় আশানুরূপ লাভের দেখা পাননি তারা। তাই চলতি মৌসুমে 30 হেক্টর জমিতে নেমে এসেছে স্ট্রবেরির চাষ। মাস তিনেক আগে লাগানো চারা গাছগুলোতে এখন ফল ধরতে শুরু করায় লালচে রঙে ছেয়ে গেছে স্ট্রবেরির ক্ষেত। পরিপক্ক ফলগুলোকে জমি থেকে তুলে বাজারজাত করার কাজে ব্যস্ত কৃষকেরা, কিন্তু এবারও বাজার মূল্য নিয়ে সন্তুষ্ট নন তারা। বিঘা প্রতি খরচ
1.5 লাখ টাকা হয়েছে চারার কারণে, কারণ চারার দাম বেশি ছিল। ফল মোটামুটি মানে পর্যাপ্ত মানে আমরা পাচ্ছি আর কি, কিন্তু ধরেন দামের সংখ্যাটা একটু কম। দাম চলছে আপনার 130 থেকে 150, মধ্যে 60-70 টাকা। এরকম দাম যদি চলতে থাকে তাহলে পরবর্তী থেকে ধরেন যে কৃষকরা না করতেও পারে চাষাবাদ। কাঙ্ক্ষিত লাভ না পাওয়ায় স্ট্রবেরি চাষে আগ্রহ হারাচ্ছেন এই অঞ্চলের কৃষকেরা। 2-3 দিন পর সেচ দেওয়া লাগে, খরচ বেশি, কিন্তু সেই জিনিসটা টাকা পয়সা হয় না। ফার্স্টে একটু দাম যার পরে এখন আর দাম কম, এই পরিমাণ দাম থাকলে মানুষ স্ট্রবেরি করবে না। অবশ্য স্ট্রবেরির ভালো দাম পেতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। প্যাকেটটা যেন ট্রান্সপ্লান্ট হয়, দেখে যেন প্যাকেটের ভিতরে আছে কিন্তু বাইরে থেকে স্ট্রবেরিটা দেখা যাবে এবং সেটা সুন্দর দেখা যাবে, তখন মানুষকে এটা আকর্ষণ করে, এর দামটা ভালো পাবে। চলতি বছর প্রায় 250 মেট্রিক টন স্ট্রবেরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। প্রতি কেজি স্ট্রবেরি পাইকারি বিক্রি করে 130 থেকে 170 টাকা পাচ্ছেন কৃষকেরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি লেনদেন পরিস্থিতির খবরাখবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। দর্শক, গতদিন যে বলা যায় যে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি তার লেনদেন শেষ করেছিল, শুধু প্রধান সূচক সেটি ঊর্ধ্বমুখী ছিল কিছুটা, কিন্তু আজকে আমরা দিনের শুরু থেকে দেখতে পাচ্ছি যে মোটামুটি সবগুলো সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে এবং এখন পর্যন্ত সেই ধারা অব্যাহত রয়েছে। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির যে প্রধান সূচক সেটি 7 পয়েন্ট বেড়ে 4451 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসির যে ইন্ডেক্স এস সেটিও 1 পয়েন্ট বেড়ে 1079 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসির বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটিও 1 পয়েন্ট বেড়ে 1704 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 34 কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে 114টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 45টি এবং অপরিবর্তিত রয়েছে 39টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। সর্বশেষ যে লেনদেন হওয়া কোম্পানিগুলো, এর মধ্যে যদি শীর্ষ 20-এর কোম্পানিগুলো লেনদেনের খবর আপনাদের জানাই, তাহলে 1 নম্বর স্থানে অবস্থান করছে লঙ্কা বাংলা ফিন্যান্স 40 টাকা 70 পয়সা দর নিয়ে, 40 টাকা 90 পয়সা সর্বোচ্চ দর এবং 39 টাকা 70 পয়সা সর্বনিম্ন দর, এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল লঙ্কা বাংলা ফিন্যান্সের 39 টাকা 70 পয়সা। বিএসআরএম লিমিটেড এটি 179 টাকা 60 পয়সা দর নিয়ে অবস্থান করছে শীর্ষ 20-এর 2 নম্বর স্থানে, 180 টাকা 80 পয়সা সর্বোচ্চ দর, 176 টাকা 80 পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 178 টাকা 50 পয়সা। কাশেম ড্রাইসেল রয়েছে 103 টাকা 60 পয়সা দর নিয়ে 3 নম্বর স্থানে, 105 টাকা পর্যন্ত সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে। 102 টাকা ছিল সর্বনিম্ন এবং 101 টাকা 90 পয়সা সর্বশেষ লেনদেন মূল্য গতকালের। অগ্নি সিস্টেমস লিমিটেড এটি 4 নম্বর স্থানে অবস্থান করছে 21 টাকা 30 পয়সা দর নিয়ে, 21 টাকা 40 পয়সা সর্বোচ্চ দর, 20 টাকা ছিল আজকে সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল 19 টাকা 60 পয়সা। সিএমসি কামাল রয়েছে 5 নম্বর স্থানে 21 টাকা 30 পয়সা দর নিয়ে, 21 টাকা 50 পয়সা পর্যন্ত সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে এই কোম্পানিটির প্রতিটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের 21 টাকা 20 পয়সা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 21 টাকা 40 পয়সা। ওরিয়ন ফার্মা রয়েছে 6 নম্বর স্থানে 41 টাকা 40 পয়সা দর নিয়ে, 41 টাকা 60 পয়সা সর্বোচ্চ, 40 টাকা 90 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল 40 টাকা 70 পয়সা। বিএসসিসিএল এটি বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড এটি 7 নম্বর স্থানে অবস্থান করছে 109 টাকা 60 পয়সা দর নিয়ে, 111 টাকা 40 পয়সা পর্যন্ত সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে এই কোম্পানির প্রতিটি শেয়ার এবং 109 টাকা 60 পয়সা যেটি বর্তমান লেনদেন মূল্য সেটি ছিল সর্বনিম্ন লেনদেন মূল্য এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল আরো 30 পয়সা বেশি, 109 টাকা 90 পয়সা। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 8 নম্বর স্থানে অবস্থান করছে 160 টাকা 60 পয়সা দর নিয়ে, 161 টাকা 10 পয়সায় সর্বোচ্চ লেনদেন সর্বোচ্চ দরে লেনদেন হয়েছে এই কোম্পানিটির প্রতিটি শেয়ারে, 160 টাকা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল আজকের সর্বনিম্ন লেনদেন মূল্যের চেয়ে আরো 80 পয়সা বেশি। আমান ফিড রয়েছে 55 টাকা 40 পয়সা দর নিয়ে নবম স্থানে, 56 টাকা 40 পয়সা সর্বোচ্চ দর এবং 55 টাকা 30 পয়সা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ ছিল 54 টাকা 60 পয়সা এবং আইটিসি রয়েছে 50 টাকা দর নিয়ে আজকে শীর্ষ 20-এর 10 নম্বর স্থানে, 50 টাকা 20 পয়সা সর্বোচ্চ, 48 টাকা 70 পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 48 টাকা 60 পয়সা। মালিক স্পিনিং এটি রয়েছে 11 নম্বর স্থানে শীর্ষ 20-এর 18 টাকা 30 পয়সা দর নিয়ে আরো 30 পয়সা বাড়িয়ে 18 টাকা 60 পয়সায় সর্বোচ্চ লেনদেন হয়েছে এবং 18 টাকা ছিল সর্বনিম্ন লেনদেন মূল্য আর গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল 17 টাকা 90 পয়সা।
তারপরে শীর্ষ 20-এর 12 নম্বর স্থানে অবস্থান করছে যে কোম্পানিটি, সেটি সোনালী আঁশ। এটি রয়েছে আজকের যে শীর্ষ 20-এর যে কোম্পানিগুলোর মধ্যে। এর মধ্যে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 127 টাকা 90 পয়সায়, 122 টাকা ছিল সর্বনিম্ন এবং 120 টাকা 80 পয়সা ছিল সর্বশেষ গতকালের লেনদেন মূল্য। এবং অ্যাপেক্স ফুড রয়েছে 13 নম্বর স্থানে, 14 নম্বর স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এটি 14 নম্বর স্থানে। এবং 15 নম্বর স্থানে আজকে অবস্থান করছে শীর্ষ 20-এর যে কোম্পানিটি, সেটি হচ্ছে ইস্টার্ন লুব্রিকেন্টস। এই মোট 15টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের সর্বশেষ লেনদেন পরিস্থিতির খবর আপনাদের জানালাম। আর আরেকবার যদি আমরা আপনাদেরকে যে সূচকের অবস্থানগুলো জানাই, তাহলে 7 পয়েন্ট বেড়ে 4451 পয়েন্টে অবস্থান করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক। একই রকম অবস্থা, ঊর্ধ্বমুখী প্রবণতা অন্য সূচকগুলোর ক্ষেত্রেও। ডিএসসি এস রয়েছে 1 পয়েন্ট বেড়ে 1089 পয়েন্টে এবং ডিএসসির 30 ইন্ডেক্স সেটিও 1 পয়েন্ট বেড়ে 1704 পয়েন্টে অবস্থান করছে। দর্শক, এই ছিল আমার হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সর্বশেষ লেনদেন পরিস্থিতির খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। আলবদর নেতা মীর কাসেম আলীর আপিলের রায়ে ফাঁসির আদেশ বহাল, রাষ্ট্রপক্ষের সন্তোষ, পূর্ণাঙ্গ রায় দেখেই রিভিউ করবে আসামি পক্ষ। সর্বোচ্চ আদালত নিয়ে মন্তব্যে বিচারপতিরা স্তম্ভিত, 2 মন্ত্রীকে আগামী 15 মার্চ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। নারী উন্নয়নের পথে অন্তহীন বাধা রয়েছে আজও, অসমতা আর নিরাপত্তাহীনতার বেড়াজাল পেরিয়ে নারীরাও আসছেন অপ্রচলিত পেশায়। এবং হ্যাক হওয়া অর্থের একাংশ ফেরত আনল বাংলাদেশ ব্যাংক, গ্রাহকদের আস্থার সংকট হবে বলে মত অর্থনীতিবিদদের, হালনাগাদ তথ্য প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। দর্শক, এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।